ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আবারও তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় পুতিনের উদ্বেগ। দেশের ভেতর ইসরায়েলের ষড়যন্ত্র রুখে দিতে তৎপর তেহরান। স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে মোসাদের সঙ্গে সম্পৃক্ত 54 গুপ্তচর গ্রেপ্তার। এবং গাজায় ইসরায়েলি হামলায় আরও 82 জনের মৃত্যু। যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন অ্যাকশনের হামলা। যুক্তরাষ্ট্রে মুক্তি পেলেন খলিল। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। ইরান ইসরায়েল সংঘর্ষের নবম দিনে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আবারও বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জবাবে বেসামরিক ভবনে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে 1 জন নিহত হয়েছে। এদিকে চলমান সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের পথে হাঁটছে ইরান। অন্যদিকে ইসরায়েল বলছে এই সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে। বিস্তারিত থাকছে বিন ইয়ামিনের রিপোর্টে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। নিজস্ব প্রযুক্তির শাহেদ 136 ড্রোন ব্যবহার করে ইসরায়েলে 18তম বারের মতো হামলা চালালো তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানায়, ইসরায়েলের কেন্দ্রীয় সামরিক ঘাঁটি এবং রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তেহরানের দক্ষিণাঞ্চলের কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 16 বছর বয়সী এক কিশোর নিহত হয়। এই হামলায় আহত হয় আরও 2 জন। ইসরায়েলের সামরিক প্রধান এয়াল জামির সতর্ক করে বলেন, এ সংঘাত যে কোনো সময় দীর্ঘমেয়াদী অভিযানে রূপ নিতে পারে। এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার 5.1 মাত্রার ভূমিকম্প হয়েছে ইরানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কোম শহর থেকেই ভূমিকম্পটির উৎপত্তি। এদিকে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র। এতে জায়গাটিতে রাসায়নিক দূষণ ও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা। এমন পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘাত বন্ধে ইউরোপ কোনো সাহায্য করতে পারবে না। এর মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আরেক কমান্ডার আমিন জোদকিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আইডিএফ জানায়, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন হামলার দায়িত্বে ছিলেন এই কমান্ডার। বিন ইয়ামিন, আরটিভি। এদিকে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় চলমান ইসরায়েলি হামলায় রাশিয়া উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরানে 2টি পারমাণবিক চুল্লি নির্মাণের কাজে যুক্ত রুশ বিশেষজ্ঞরা তাদের প্রতিও নিজের উদ্বেগ প্রকাশ করেন পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তব্যে এই উদ্বেগ জানান তিনি। এ সময় তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে বিচলিত হয়ে পড়েন পুতিন। তিনি ইরান ইসরায়েল চলমান সংঘাত বন্ধে শান্তিপূর্ণ সমাধানের প্রতি গুরুত্ব আরোপ করেন। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে সমাধানের বদলে মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপাতে থাকে 2 দেশ। এদিকে আইআরজিসির আরেক কমান্ডারকে হত্যার দাবি আইডিএফের। বিপরীতে কূটনীতির দরজা এখনো খোলা রয়েছে বলে জানায় তেহরান। বিন ইয়ামিনের আরেকটি রিপোর্ট। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করে বেশ কয়েকটি দেশ। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানি জানান, নিরপরাধ মানুষকে হত্যা ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে যাচ্ছে তেল আবিব। জবাবে ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে গণহত্যার পরিকল্পনা করছে বলে অভিযোগ করে ইসরায়েল। দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান ভুক্তভোগী সেজে সুরক্ষা চাইছে। তবে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। বেসামরিক নিউক্লিয়ার প্ল্যান্টে হামলার ফলে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে রাশিয়া। এছাড়া চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, আন্তর্জাতিক আইনের পাশাপাশি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করছে
করছে তেল আবিব। গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্যও দেশটিকে দায়ী করে বেইজিং। বৈঠকে সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়, তবে কোন প্রক্রিয়ায় সমাধান হবে তা নিয়ে কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ। এদিকে ইরানে একের পর এক হামলা চললেও কূটনীতির দরজা এখনো বন্ধ করেনি তেহরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মুহাজেরানি কথা জানান। তিনি বলেন, বিশ্বকে এটা স্বীকার করতেই হবে যে ইরান এক নিষ্ঠুর আগ্রাসনের শিকার। এ সময় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকেও সতর্ক করেন ইরানি মুখপাত্র। বিনয়ামিন, RTV। শত প্রতিকূলতার মধ্যেও যে ইরান বাঁচতে পারে, নতুন করে সেটি প্রমাণ করে চলেছে তেহরান। দেশটির ৩৫০ বছরের যে ইতিহাস আর শাহনামার অবিচলতায় ইরানকে এই সংকটেও স্বপ্ন দেখাচ্ছে বলে মনে করেন মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞরা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্ববাসীর কৌতূহল, ইরান ঠিক কিভাবে দিচ্ছে এমন জবাব। এছাড়া অর্থনৈতিকভাবে তারা কিভাবে এই যুদ্ধের সংস্থান করছে তারই উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইমরুল হাসান। দেখতে দেখতে ইরান ইসরায়েল সংঘাতের সপ্তাহ পার হয়েছে। এতে ইরানের ক্ষতি বেশি হলেও অপ্রতিরোধ্য মনে করা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে পাল্টা সফল হামলা চালাচ্ছে ইরান। আর এতেই কুপকাত নেতানিয়াহু বাহিনী। ইরান তার সক্ষমতা দেখিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। মূলত ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের চক্ষুশূলে পরিণত হয় ইরান। বিশেষ করে তেহরানে মার্কিন দূতাবাসে ইরানের বিপ্লবীদের হামলার পর পরিস্থিতি ঘোরতর অবনতি হয়। সেই ধারাবাহিকতায় গেল কয়েক দশকে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রাখে দেশটির উপর। মাঝে বারাক ওবামা এসব নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করলেও ২০১৮ সালে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে আবারও নিষেধাজ্ঞা বাড়ায়। ফলে পশ্চিমা জনমনে ধারণা ছিল ইরান হয়তো কোণঠাসা হয়ে পড়বে, হারাবে পাল্টা আক্রমণের সক্ষমতা। কিন্তু তাদের অবাক করে দিয়ে এখন পর্যন্ত ইরান ইসরায়েলকে সফলভাবে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। ইরানের অর্থনীতির ভিত যতটা না নীতি নির্ভর, তার চেয়ে বেশি নির্ভরশীল প্রাকৃতিক সম্পদের উপর। বিশ্বে সবচেয়ে বেশি গ্যাস ও তেল মজুতদারদের মধ্যে অন্যতম ইরান। যুক্তরাষ্ট্রের তথ্য মতে ২০২১ সালেও গ্যাস মজুদের দিক দিয়ে ইরান ছিল বিশ্বের দ্বিতীয় আর তেলে তৃতীয় বৃহত্তম দেশ। এই বিপুল সম্পদের নিয়ন্ত্রণ ইরানের হাতে। এই দেশটির কোল ঘেঁষে রয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। এই জলপথ দিয়েই প্রতিদিন বিশ্বে ব্যবহৃত তেলের ২১% সরবরাহ করা হয়। শুধু জ্বালানি নয়, কৃষিপণ্যেও শক্তিশালী ইরান। শুধু জ্বালানি বা খনিজ সম্পদ রপ্তানি করেই নয়, খাদ্য ও কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারেও রয়েছে দেশটির সক্রিয় অংশগ্রহণ। ইরান গম, যব, আপেল, কমলা, আখ, আলু, সবজি, মুরগির মাংস সহ বিভিন্ন কৃষিপণ্যের উল্লেখযোগ্য রপ্তানিকারক। পাশাপাশি নির্মাণ সামগ্রী, লৌহ ধাতব পণ্য, সিমেন্ট, সার, রাসায়নিক পদার্থ, টেক্সটাইল ও অস্ত্র রপ্তানিতেও এগিয়ে ইরান। যুদ্ধের কারণে বিশ্ববাজারে এসব খাতে অস্থিরতা তৈরি হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এছাড়া পারস্য সাম্রাজ্যের দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে তাদের পণ্যের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এত নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বোস্টন ও ওয়াশিংটনের অনেক কার্পেটের দোকানে ইরানের কার্পেট বিক্রি হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিকল্প পথে বাঁচার চেষ্টাও করছে ইরান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিনিময় প্রথা, হুন্ডি বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অঘোষিত বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেশটি। তবে আফগানিস্তান, সিরিয়া, তুরস্ক, চীন ও রাশিয়ার মতো দেশগুলো তাদের আঞ্চলিক বাণিজ্য বন্ধু। এখন দেখার বিষয়, এভাবে মেরুদণ্ড সোজা রেখে নিজেদের অস্তিত্ব রক্ষায় কতটা সফল হয় পারস্য সাম্রাজ্যের দেশ ইরান। ইমরুল হাসান, RTV। এক সপ্তাহ পেরিয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এখনো হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে দেশ দুটি, আর এতেই বিপর্যস্ত দুই দেশের মানুষের জনজীবন। ইসরায়েলি হামলায় ইরানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইন্টারনেট সেবা, ব্যবসা প্রতিষ্ঠান সহ অর্থনীতির বেশিরভাগ ক্ষেত্র এক প্রকার স্থবির হয়ে পড়েছে। একই অবস্থা ইসরায়েল জুড়েও।
আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে দেশটির অনেক নাগরিক। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। আতঙ্ক, ভয়, শঙ্কা, মৃত্যু, ধ্বংস, আহাজারির মতো বিভীষিকাময় শব্দগুলোর সমার্থক হলো যুদ্ধ। এবার এটি ইরানের ওপর জোর করে চাপিয়ে দিয়েছে ইসরায়েল, যার খেসারত দিচ্ছে ইরান, ইসরায়েল সহ পুরো বিশ্ব। সপ্তাহ পেরোলেও সংঘাত না থামায় ভয়ে আতঙ্কে দিন কাটছে ইরানের নাগরিকদের। ইন্টারনেট সংযোগ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেহরান সহ ইরানের বিভিন্ন অঞ্চলের মানুষ। বন্ধ রয়েছে দেশটির বিভিন্ন এলাকার দোকানপাট। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বিরাজ করছে খাদ্য সংকট। ভয়ে তেহরান ছেড়েছে দেশটির অনেক নাগরিক। মানুষ আতঙ্কিত, খুবই আতঙ্কিত। বেশিরভাগ দোকানপাটই পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা ইরানে নিরাপদ ছিলাম না, একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। আমরা প্রতি রাতেই প্রচুর বোমা বর্ষণের শব্দ শুনেছি। একই অবস্থা বিরাজ করছে ইসরায়েলের জনজীবনেও। অনেকে ভয়ে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। হামলার আশঙ্কায় হাজারের ওপর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তেল আবিব ত্যাগ করেছে দেশটিতে থাকা অনেক প্রবাসীও। অর্ণব প্রসাদ, RTV। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। প্রাণঘাতী সংঘাতের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত 54 জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। বিস্তারিত থাকছে বিনয়ামিনের আরও একটি রিপোর্টে। তেহরান ও তেল আবিবের চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত 54 জন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলের জন্য তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিদের। বার্তা সংস্থাটি বলছে, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে বলে দাবি করছে ইরানি কর্তৃপক্ষ। গেল 13 জুন থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। ইসরায়েলের কাছে এসব হামলার সঙ্গে সম্পৃক্ত স্পর্শকাতর তথ্য ফাঁস করেছে আটককৃতরা, এমনটাই জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। এসব হামলায় ইরানে এ পর্যন্ত 639 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1000-এর বেশি মানুষ। অন্যদিকে ইরানের হামলায় এ পর্যন্ত 25 জন নিহত এবং আহত শতাধিক ইসরায়েলি। সংঘর্ষের 9 দিনে গোয়েন্দা ও সাইবার লড়াইও তীব্র হয়েছে দুই দেশের মধ্যে। এর অংশ হিসেবে দেশের ভেতর ইসরায়েলি ষড়যন্ত্র রুখে দিতে তৎপর হচ্ছে তেহরান। বিনয়ামিন, RTV। ইরানের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে নতুন করে চালানো হামলায় একদিনে অন্তত 82 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে দক্ষিণ গাজায় 34 ফিলিস্তিনিকে ত্রাণ কেন্দ্রের সামনে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। ত্রাণ প্রত্যাশীদের উপর গুলি চালানো হয়েছে মধ্য গাজাতেও। সেখানে প্রাণ হারিয়েছে অন্তত 23 জন। গেল মে থেকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF ত্রাণ কার্যক্রম চালু করার পর এখন পর্যন্ত গাজার ত্রাণ কেন্দ্রগুলোতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যাকে যুক্তরাজ্য সরকার সমর্থন দেয় দেশটিতে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠন। মুক্তি পেলেন যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিল। শুক্রবার নিউ জার্সির একটি ফেডারেল আদালতের আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। গেল মার্চে বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে খলিলকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE।
এরপর তাকে লুইজিয়ানার একটি কারাগারে রাখা হয়েছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খলিল জানান, রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তবে এর জন্য 3 মাস অপেক্ষা করায় আক্ষেপ করেন তিনি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।